তেসরা নভেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এসডিসিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে খালেদার বিরুদ্ধে অভিযোগ, যোগাযোগ করেছেন আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে 2 মন্ত্রীর দাবি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ফের কারাগারে, বিস্ফোরক মামলায় 35 নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা। জেল হত্যা দিবসে জাতীয় 4 নেতাকে স্মরণ, আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়নি 2.5 বছরও, কার্যকরের অপেক্ষায় স্বজনেরা। দেশের একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে 4টি আল্ট্রাসাউন্ড মেশিনই বিকল, ছারপোকায় অতিষ্ঠ রোগীরা। তথ্য প্রমাণ নিয়ে অরাজকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তথ্যমন্ত্রীর অভিযোগ, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন খালেদা জিয়া ও তারেক রহমান। এখন তিনি গুপ্ত হত্যায় নেমেছেন। এই গুপ্ত হত্যায় বিদেশি নাগরিক ও প্রকাশক হত্যা সহ দেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য সোমবারের জনসভায় এভাবেই খালেদা জিয়াকে দায়ী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মানুষ পোড়ানো আন্দোলনে ব্যর্থ হয়ে বিদেশে বসে প্রতিশোধ নিচ্ছেন বিএনপি প্রধান। একদিন বাদেই প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানালেন, দেশে অরাজক পরিস্থিতির জন্য দায়ীদের যে নামেই ডাকা হোক না কেন, তারা আসলে জামায়াত শিবিরের কর্মী। যারাই এর সঙ্গে ইনভলভ থাকে তাদেরই আমরা ব্যবস্থা নেব, তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নেব। এখন লন্ডন বসেই করুক কিংবা অন্য কোনোখানেই বসেই করুক, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তথ্য নিশ্চয়ই আছে এবং উনি তথ্যভিত্তিকই কথা বলেছেন। একই দিনে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রীও বলেন, বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমান বিদেশে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও অভিযোগ তোলেন তথ্যমন্ত্রী। বাংলাদেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য যে নাশকতা অন্তর্ঘাতের জন্য বাংলাদেশের সীমানার বাইরে যেসব আন্তর্জাতিক সন্ত্রাসবাদী গোষ্ঠী আছে, সেইখানেও বেগম খালেদা জিয়া এবং তার পুত্র যোগাযোগ করার আলামত আছে, যেরকম দাউদ ইব্রাহিমের সঙ্গে। হাসানুল হক ইনুর অভিযোগ, দেশ যখন এগিয়ে চলছে, বিএনপি নেত্রী তখন হাত মেলাচ্ছেন জঙ্গিদের সঙ্গে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে খালেদা জিয়ার তোলা অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাশকতার 3 মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নাকচ করে দেন বিচারক। এরপরে বিএনপিপন্থী আইনজীবীরা আদালতের বাইরে বিক্ষোভ করেন। পরে মির্জা ফখরুলকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় কারাগারে। 13 জুলাই আপিল বিভাগ থেকে জামিন পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যান ফখরুল। এরপর 2 দফায় জামিনের মেয়াদ বাড়ায় আদালত। 3য় দফায় জামিনের মেয়াদ আরও 8 সপ্তাহ বাড়ানোর আবেদন করেছিলেন তার আইনজীবীরা। এই আবেদন নাকচ করে ফখরুলকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আপিল বিভাগ। আদালত সবকিছু বিবেচনা করে ওনারকে জামিন না দিয়ে আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী তিনি জামিন পান নাই, ওনাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজকে আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা পুনরায় রুল শুনানি, যেহেতু এখনো নিষ্পত্তি হয় না হাইকোর্টে, আমরা এই আদেশ নিয়ে হাইকোর্টে রুল নিষ্পত্তির জন্য চেষ্টা করব। যেহেতু নাশকতামূলক মামলা, অন্তর্ঘাত মামলা, অতএব এই মামলায় জামিন দেওয়া যাবে না। আমরা আদালতকে সেটা বলেছি এবং জামিনের বিরোধিতা করেছি এবং আদালত উভয় পক্ষ শুনে তার জামিন বাতিল নাকচ করেছে এবং পাঠিয়েছে। রামপুরা থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির 35 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সন্ধ্যায় মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদেশ দেন মহানগর দায়রা জজ কামরুল ইসলাম মোল্লা। 2013 সালের 30 ডিসেম্বর দায়ের করা এই মামলায় তদন্ত শেষে 20 মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাস, আমানুল্লাহ আমান, সাদেক হোসেন খোকা, গয়েশ্বরচন্দ্র রায় ও সালাদিন আহমেদ সহ 49 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। জনাব আহমদ হোসেন, জোড়া হামলা চালিয়ে এক প্রকাশক হত্যা, এক প্রকাশক 2 লেখককে আহত করার মামলা জড়িত ধরতে পুলিশি পদক্ষেপ এখনো প্রাথমিক পর্যায়ে অবস্থায় দলের শীর্ষ নেতারা যদি বলেন সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের দায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের, এই তদন্তের আগে এসব বক্তব্য আসলে কতটা যৌক্তিক? পুলিশ কি এখন আর এসব বক্তব্যের বাইরে যেতে পারবে? জনাব আহমদ হোসেন। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই, আপনি যে কোশ্চেনটা আমাকে করেছেন এবং আজকে 2 জন মন্ত্রী
আপনার বক্তব্য বেরিয়ে আসছে এবং আমি নিউজে দেখেছি যে তারা দুজনই একই কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে যখন দুজন মন্ত্রী কথা বলেন আপনাকে বুঝতে হবে যে সেখানে তথ্য নির্ভর বক্তব্য, তথ্য ছাড়া কথা বলেন না। তাদের কাছে ইনফরমেশন আছে, সেই বিধায় সেই তথ্যভিত্তিক বক্তব্যটাই তারা পাবলিকলি জানিয়েছেন। এবং বিদেশে বসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চক্রান্ত করছেন, ষড়যন্ত্র করছেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, এই বক্তব্যটার যথার্থতা আছে এবং এর বাস্তবতা আছে এবং এটা তথ্যভিত্তিক এবং এর কিছু কিছু আলামত তো আমরা দেখছি, দেশবাসী দেখছে। জনাব আহমেদ হোসেন, তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় জনাব আহমেদ হোসেন তদন্ত প্রাথমিক পর্যায়ে থাকা অবস্থায় এই ধরনের বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে না বলে কি আপনি মনে করছেন? না, আমার তো মনে হয় যে এই সমস্ত বক্তব্য তদন্তকে তেমন একটা প্রভাবিত করবে না। তদন্ত চলছে, তদন্ত তার মতো করে এগিয়ে যাবে। তো দুজন মন্ত্রী যে কথাটা বলেছেন তারাও তো গভর্নমেন্টের পক্ষ থেকে বলেছেন, তাদের কাছে তো এমন ইনফরমেশন আছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী যখন কথা বলেন তখন তো আপনাকে আমাকে বুঝতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ধারণাপ্রসূত কথা বলেন না। স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্যই তার কাছে গোয়েন্দা তথ্য আছে, যে গোয়েন্দা তথ্যগুলির ভিত্তিতে তিনি এই বক্তব্য প্রদান করেছেন এবং দেশের মানুষকে অবহিত করেছেন। আমার শুধু দায়িত্ব শুধু একদিকে ইনকোয়ারি হবে, আরেকদিকে তো আমার দেশের মানুষের কাছেও তো আমার মেসেজ পৌঁছাতে হবে। আমার কাছে যে মেসেজটা আছে সে মেসেজটা দেশের জনগণকে জানাতে হবে, দেশের জনগণকে আমার বুঝাতে হবে যে এই বিষয়গুলো এখানে চলছে এবং তাদের সম্পর্কে আমাদের অ্যালার্ট থাকতে হবে। কিন্তু জনাব আহমেদ হোসেন, পৃথিবীর কোন দেশে কি তদন্ত থাকা পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যদি কোনো গোয়েন্দা তথ্য থেকেও থাকে সেটা তিনি তদন্ত কর্মকর্তাকে দিবেন? তদন্তের পর্যায়ে কি স্বরাষ্ট্রমন্ত্রী সেটা পাবলিকলি বলেন যে ওনারাই দায়ী? তাহলে কি সে দেশে একটি পুলিশ ব্যবস্থা, তদন্ত ব্যবস্থা, আইন কানুন ব্যবস্থা কি তাতে ক্ষতিকর ক্ষতির মুখে পড়ে না? না, স্বরাষ্ট্রমন্ত্রী না, জনাব কালমুদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আপনার গোয়েন্দা তথ্যটা পাবলিকলি বলেননি এবং গোয়েন্দা তথ্যে কি কি বেরিয়ে আসছে সেই বিষয়ে কোনো কথা বলেননি। তবে তিনি যখন কথা বলেন আপনাকে বুঝে নিতে হবে যে তার কাছে সেই ধরনের তথ্য আছে এবং এইগুলো যথার্থই আছে এবং এইগুলো আপনার তদন্তে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। তদন্তে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আপনি মনে করছেন। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন, আপনি কি মনে করেন যে এইসব বলার ফলে তদন্তে কোনো নেতিবাচক প্রভাব পড়বে? আপনার এই জবাবটি শুনে আপনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন। আমি আসলে রাজনীতিবিদ হিসেবে কথা বলতে চাচ্ছি না আহমদ সাহেবের মতন, আমি আইনজীবী হিসেবে বলতে চাচ্ছি। যেটা সরকার প্রাথমিক মনে হচ্ছে দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ। সেই ব্যর্থ ডাকতেই সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে এইসব কথাবার্তা বলা হচ্ছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী সে হলো প্রতিমন্ত্রী উনি, আর মাননীয় প্রধানমন্ত্রী হলো না, স্বরাষ্ট্রমন্ত্রী এখন মন্ত্রী, পূর্ণমন্ত্রী নাই। না, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন স্বরাষ্ট্রমন্ত্রী এখন মন্ত্রী, ওনার প্রমোশন হয়েছে। প্রমোশন হয়েছে, তা আমি খেয়াল করিনি, দেশের বাইরে ছিলাম। উনি স্বরাষ্ট্রমন্ত্রী এখন। তো স্বরাষ্ট্রমন্ত্রী যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য যদি ওনার কাছে যদি মেসেজ থেকে থাকে, আমার প্রশ্ন উনি কি মামলার আইও নাকি, ইনভেস্টিগেটিং অফিসার কিনা? আর যদি তার এই বক্তব্য উনি কনসাসলি এট দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য মিনিস্ট্রি, এটা ডিরেকশন, এটা নির্দেশ তার পুলিশদেরকে যে তো অন্যকে কোনো ঘটনা ঘটলো তোমরা কিন্তু অন্য কোথাও যাও না ইনভেস্টিগেশনে, শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে জড়ানোর চেষ্টা করো। আমি বলবো এটা দিস ইজ ওয়ান অফ দ্য এটা 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 নির্দেশ ওনার পক্ষ থেকে, এটা সম্পূর্ণ বেআইনি। সারা পৃথিবীতে কিন্তু মাহবুবুদ্দিন খোকন, স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে বলেই তিনি বেগম খালেদা জিয়াকে এই অরাজকতা, এই সন্ত্রাসী হত্যাকাণ্ডের জন্য দায়ী করছেন। সত্যিই তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই তথ্য থাকতে পারে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানাচ্ছেন। সেই তথ্যটি থাকলে কি সেটিকে খুব বেআইনি বলা যাবে? উনি তো বলেন নাই যে এই সুনির্দিষ্ট তথ্য আছে এবং তার মাধ্যমে তো আসলে তদন্ত কাজ প্রভাবিত হচ্ছে বলে অনেকেই মনে করছেন না। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে তার রাজনৈতিক প্রতিপক্ষকে যেসব নির্দেশ এরও করছেন এবং সেখানে বলছেন যে ওরা দায়ী, তাহলে এই মামলা সমগ্র মামলাগুলো ইনভেস্টিগেশন করা উচিত, বন্ধ করা উচিত, তদন্ত বন্ধ করে দেওয়া উচিত। কারণ অলরেডি সরকার তো পেয়ে গেছে, তদন্ত কেন হবে? যদি তদন্ত বন্ধ করে দেওয়া উচিত এখন সব মামলার। আপনার বক্তব্য পরিষ্কার পেয়েছে মাহমুদুল খোকন। আমি একটি অন্য প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে আমি বিশেষ করে তার তদন্তকারী কর্মকর্তাদেরকে অন্যগত তদন্ত না করে শুধু মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করে চার্জশিট দেওয়া উচিত, কেন তথ্য তোদের কাছে আছে, অন্য কারো কাছে নাই। বেরিয়েছে মাহমুদুল খোকন। দুই বিদেশি প্রকাশক সাম্প্রতিক সব হত্যায় সরকারও সরকারি দল এক ধরনের চাপে আছে। আপনারা চাপে ফেলে বিপাকে রেখে সরকার পতনের চেষ্টা করেছেন গত কয়েক বছরের মধ্যেই বেশ কিছু সময় বিরতিতে। সরকার যখন অস্বস্তিতে, আপনাদের জন্য সময়টা খুব তৃপ্তিদায়ক কিনা বেরিয়েছে মাহমুদুল খোকন? শুনুন, আমরা মানুষের ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। দেশ যেসব অস্বস্তি থাকে, দেশে আইন শৃঙ্খলার অবনতি থাকে, মানুষের জীবন এবং সম্পদ নিরাপত্তা থাকে না। এটা শুধু রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক দল হিসাবে না, প্রত্যেকটা মানুষই কিন্তু অস্বস্তিতে থাকে। এবং দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশকে ভালোবাসে, দেশ রক্ষা করে, রাজনীতি করে। এবং বিএনপি বেগম খালেদা, যে চেয়ারপারসন বেগম খালেদা, সাবেক প্রধানমন্ত্রী, আমরা কিন্তু স্বস্তি নাই। দেশের মানুষের কষ্ট, দেশের মানুষের অস্বস্তি আমাদের অস্বস্তি। বেচা মাহমুদুল খোকন, আমি আপনার কাছে আসছি এই বিষয়টি নিয়ে। আমি জনাব মাহমুদ হোসেন আপনার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক অথবা অরাজনৈতিক কারণে সরকার বা সরকারি দল যখনই চাপে থাকে তখন বিএনপি নেতাদের কারাবন্দী করার প্রবণতা আমরা দেখতে পাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আজকে আবারও বাতিল হলো, এই বিষয়ে আপনার কি পর্যবেক্ষণ জনাব আহমদ হোসেন? জি জনাব কারাত মহিউদ্দিন সাহেব, আমরা আপনারা সকলেই সবসময় বলে থাকি যে আইনের শাসনে বিশ্বাস করি। তা আইন তো সকল নাগরিকের ক্ষেত্রে একই, ইকুয়াল। এবং এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে যে হাইকোর্টে আগাম জামিন নেওয়ার পরে লয়ার কোর্টে তাকে সারেন্ডার করতে হয়। এটা সব নাগরিকদের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য। এবং আমার দেখা এ যাবৎ যত আমি দেখেছি যারা আপনার হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন, পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আপনার লয়ার কোর্টে তারা সারেন্ডার করেছেন। সারেন্ডার করার পরে তাদের আর জামিন থাকে না, জামিন বাতিল হয়ে যায়। ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে মির্জা ফখরুল। কিন্তু জনাব আহমদ হোসেন, আমি যতটা বুঝি যে মামলা চলাকালীন সময়ে একজন ব্যক্তিকে তো আপনি আর দোষী বলতে পারেন না, কারণ তার বিরুদ্ধে অভিযোগটি তথ্য প্রমাণের ভিত্তিতে একটি কম্পিটেন্ট কোর্টে মামলাটি চলছে। আপনি কাকে জামিন দেবেন আর জামিন দেবেন না সেটার উপর আসলে মূলত নির্ভর করে ওই লোকটি পরে জামিন পেয়ে হারিয়ে যাবেন কিনা, অথবা ওই লোকটি জামিন পেয়ে কোনো ক্ষতিকর কার্য করছেন কিনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে এটি কোনটি ঘটেছে বলে আপনার মনে হয়? তিনি বাংলাদেশের অন্যতম একটি বড় দলের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি তো জামিন পেতেই পারেন, তিনি তো আর কোথাও চলে যাচ্ছেন না। বরং আমরা দেখেছি যে জামিন পেয়ে বাংলাদেশে চলে গেছেন এরকম লোকের সংখ্যাও কিন্তু আমরা দেখেছি। জামিন পেয়ে জামিন বাতিলের মাঝামাঝি সময় আমাদের ইমিগ্রেশন পার হয়ে চলে গেছেন। এখন এই বিষয়টি তো আপনার একেবারে আইনি বিষয়, এটা বিচার বিভাগের বিষয়। এবং যে কোর্টে তিনি জামিন চেয়েছেন সেই জাজ কি চিন্তা করেছেন, তার কি দৃষ্টিভঙ্গি, তিনি কি ভেবেছেন, সেটা তার ভাবনার বিষয়। সেই জাজ কি চিন্তা করেছেন, তার কি দৃষ্টিভঙ্গি, তিনি কি ভেবেছেন, সেটা তার ভাবনার বিষয়। এই জাজমেন্টটা তো আপনার আমার বিষয় নয়। না জনাব আহমদ হোসেন, আমার একটু জানতে কৌতূহল হয়, আমাদের পিপি সাহেব যে উনার জামিনের বিরোধিতা করলেন, উনি যখন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলেন, উনি যে জামিনের বিরোধিতা করলেন, সেই বিরোধিতার ক্ষেত্রে আপনাদের নিশ্চয়ই আপনাদের বলা ছিল যে তার জামিনের বিরোধিতা করতে হবে। আপনারা কি গ্রাউন্ডে তার জামিনের বিরোধিতা করতে নির্দেশ দিলেন আপনাদের আইনজীবীদের? না, পিপি তো গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। জি। আর পিপি তো সরকারি উকিল। জি জি। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের পক্ষেই সে স্ট্যান্ড নেবে। গভর্নমেন্টের স্ট্যান্ড কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রাখা? ফখরুল সাহেবের আইনজীবীরা এই ক্ষেত্রে জি, গভর্নমেন্টের স্ট্যান্ড কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে রাখা? গভর্নমেন্টের, আমি এটাই বুঝতে চাচ্ছি, গভর্নমেন্ট ফখরুল ইসলাম সাহেবের আইনজীবীরা এই ক্ষেত্রে গভর্নমেন্টের ব্যর্থ হয়েছেন। এখানে গভর্নমেন্টের ডিজায়ার ইমপ্লিমেন্ট নয়, গভর্নমেন্টের একটা ডিজাইন নয়, তার ভিতরে সুনির্দিষ্ট মামলা আছে।
মামলার মেরিট ডিমেরিটের ভিত্তিতে তো জাজ ডিসিশন দেন। জনাব বেরিসা মাহমুদ, জনাব মাহমুদ হোসেন আপনাকে ধন্যবাদ। জনাব বেরিসা মাহমুদ্দিন খোকন, আপনারা আইনি লড়াই চালাচ্ছেন। আমি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কেসটি ধরি, আপনি একজন আইনজীবী, স্বনামধন্য আইনজীবী, অনেক বছর আপনি আইন প্র্যাকটিস করছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালতে। আপনারা যখন জামিন পেলেন তখন আপনারা জামিনটি গ্রহণ করলেন, জামিনে আপনারা থাকলেন, জামিন থেকে যখন আবার ওই কম্পিটেন্ট কোর্ট আবার জামিন বাতিল করলো তখন আপনারা আইনজীবীরা আদালতের বাইরে বিক্ষোভ করলেন, ভাঙচুর করতে চাইলেন, এক পর্যায়ে একটি বড় ধরনের গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, সেটা সেরকম হয় নাই। এইটা এরকম কেন? মানে আপনাদের বিরুদ্ধে কোনো একটা নির্দেশ গেলে আপনারা এরকম করেন কেন আইনি লড়াইয়ের ক্ষেত্রে? ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন। আমি তো ছিলাম, এরকম কোনো ঘটনা তো ঘটে না। আপনি আমার কাছে যে হয়তো তাৎক্ষণিক হয়তো প্রতিক্রিয়া করেছে, বাট এরকম কোনো স্যাবোটেজ বা কোনো রকম ঘটনা ঘটনা। তো আমি বলতে চাচ্ছি যেটা আজকে সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, সরকার আজকে 4 লক্ষ পুলিশের রিপোর্ট করে সরকার টিকে আছে। সরকারের একটা কাজে রাজনৈতিক প্রতিপক্ষকে পুলিশ দিয়ে মিথ্যা হামলা দেওয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে হাইকোর্ট জামিন দিয়েছিল না, সরকারের রাষ্ট্রের পক্ষ থেকে আপিল করে সুপ্রিম কোর্টে তার এই জামিন বাতিল করার ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে সরকার কিন্তু এসব বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা হামলা করে সরকার টিকে আছে পুলিশের মাধ্যমে। না, আপনাকে ধন্যবাদ। সরকার মনে করছে যে এইসব রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য বিএনপি নেতৃবৃন্দ দায়ী, সেই জন্য হয়তো এরকম করছে। বেশ মাহমুদুল খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আহমেদ হোসেন, আপনাকে এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।